নমস্কার বন্ধুরা, সঞ্চয় পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এনপিএস মানে হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিমের বিষয়ে জানবো, যে কিভাবে এই স্কিমে টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু আপনাদের রিটায়ারমেন্টকে আরও কিন্তু সুরক্ষিত করতে পারেন। হ্যাঁ, এনপিএস মানে কি? ন্যাশনাল পেনশন স্কিম। হ্যাঁ, দেখুন, বর্তমানে ইউটিউবে এই এনপিএস নিয়ে হাজারো আপনি ভিডিও পেয়ে যাবেন, বাট প্রপার বাংলা ভাষায় আপনাকে গাইড করার মতো ভিডিও কিন্তু সেরকম পাবেন না। তাহলে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের গাইড করব এনপিএস নিয়ে, কিভাবে এনপিএসে ইনভেস্ট করবেন, এনপিএস এর টিয়ার 1 টিয়ার 2 অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী, এই অ্যাক্টিভ চয়েস আর অটো চয়েসের মধ্যে পার্থক্য কী, এর মধ্যে কীভাবে আমরা টাকা ইনভেস্ট করতে পারি, মার্কেটে কত ধরনের ফান্ড ম্যানেজার রয়েছে এবং সেই ফান্ড ম্যানেজার কাদের চুজ করলে আমরা বেশি রিটার্ন পেতে পারি, কীভাবে কী করব, কীভাবে আমরা টাকা তুলতে পারি আমাদের রিটায়ারমেন্টের সময়, কত বছরে গিয়ে আমরা টাকা তুলতে পারি, কীভাবে টাকা পাবো, নমিনি কীভাবে অ্যাড করতে হয়, তো সমস্ত বিষয় আজকে আমরা ফুল জানার চেষ্টা করব এই এনপিএস নিয়ে। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোডটা। আর শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো এনপিএস মানে হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। কিভাবে কাজ করে চলো একটু জেনে নেওয়া যাক। তো প্রথমে একটুখানি জেনে নিই যে এই অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্ট ক ধরনের হয়। এনপিএসে অ্যাকাউন্ট হয় দু ধরনের, একটা হচ্ছে টিয়ার 1, একটা হচ্ছে টিয়ার 2। আপাতত আমরা বোঝার জন্য ধরে নিই যে টিয়ার 1 আর টিয়ার 2 এই যে দুটো ধরনের অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো হচ্ছে এক এক ধরনের পিগি ব্যাংক, মানে হচ্ছে মাটির ভাঁড়। ছোটবেলায় যে ভাঁড়ে আমরা টাকা জমাতাম, ঠিক সেরকম এক ধরনের মাটির ভাঁড় ধরে নিই, যার মধ্যে টাকা রাখলে আমরা আমাদের 60 বছর হওয়া না পর্যন্ত আমরা আমাদের টাকা তুলতে পারবো না। মানে যতদিন না আমরা বৃদ্ধ হব, যতদিন না আমাদের বয়স বুড়ো হয়ে যাবো, ততদিন এই টাকা কিন্তু আমরা তুলতে পারবো না। এটা মানে সোজাসুজি এটা ধরে নাও। হ্যাঁ, এর মধ্যে থেকে টাকা তোলা যায়, বাট সেগুলো আমরা পরে জানবো, কিভাবে কি হয় সেগুলো আমরা লাস্টে জানবো। আচ্ছা, তো প্রথমে আমরা এইটুকু জানলাম যে এটা এক ধরনের পিগি ব্যাংক বলতে পারো, এক ধরনের গভর্নমেন্ট স্কিম বলতে পারো, যার মধ্যে আমাদের টাকা থাকছে এবং সেই টাকা আমাদের পুরোপুরি কিন্তু আমাদের বৃদ্ধ বয়সের জন্য সঞ্চিত হয়ে থাকছে। এবার হ্যাঁ, এর মধ্যে কত কি পার্সেন্ট ইন্টারেস্ট দেয় যদি আমরা কথা বলি, তাহলে এর মধ্যে আমরা ধরে নিই আমরা আপাতত 10% ইন্টারেস্ট পাচ্ছি। এবার এক্ষুনি অনেকে প্রশ্ন করতে চলে আসবে যে এই যে স্কিমটা আছে এর মধ্যে তো মাত্র 10% যদি আমি পাই, ইন্টারেস্ট পাই, তাহলে আমরা তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, আমরা তো অন্য জায়গায় ইনভেস্ট করতে পারি, মিউচুয়াল ফান্ডে তো আমরা 30-40% পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবো। দেখো, আমি এর আগেও বলেছি, অনেকবারই বলেছি, এইসব স্কিমগুলো কিন্তু ওরকম নয়। দেখো, মিউচুয়াল ফান্ড কাদের জন্য? মিউচুয়াল ফান্ড হয় যে কম বয়সী, 30-40 বছর বয়স, 45 বছর, 50 বছর বয়স, তার সেই বয়স পর্যন্ত আমরা কিন্তু রিস্ক নিতে পারি। কিন্তু একটা সময় পরে জীবনে আর রিস্ক নেওয়া মোটামুটি সাজে না। ঠিক আছে? হ্যাঁ, এবার হতে পারে তুমি অনেক রিস্ক নাও, সেটা পরের কথা। বাট এই যে পেনশন স্কিমটা আছে, এটা কি জন্য তৈরি হয়েছে? ডিজাইন করা হয়েছে পেনশনের জন্য, যে হ্যাঁ, যখন আমার বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন আমার কিন্তু টাকা পয়সার অসুবিধা হবে না, তখন আমার জীবনটা কিন্তু সিকিউর থাকবে। তো সেইজন্য কিন্তু প্রথমত এই স্কিমটা তৈরি হয়েছে। যদি আমরা কথা বলি এই স্কিমে আমরা টাকা কিভাবে ইনভেস্ট করতে পারি, এই যে টিয়ার 1 অ্যাকাউন্ট, গভর্নমেন্ট বলে যে তোমরা যদি এনপিএস এ টাকা ইনভেস্ট করতে চাও তাহলে তোমাদের টিয়ার 1 অ্যাকাউন্ট একটা খুলতে হবে। আর টিয়ার 1 অ্যাকাউন্ট কিভাবে কাজ করে? দেখো, প্রথমত টিয়ার 1 অ্যাকাউন্টে টাকা রাখলে আমরা কিন্তু সেই টাকা মূলত আমরা বৃদ্ধ বয়সের আগে কিন্তু তুলতে পারছি না। আর তার উপরেও রেস্ট্রিকশন থাকে, সেগুলো আমরা আস্তে, আস্তে জানবো যে কত কি রেস্ট্রিকশন থাকে, সবকিছু জানবো। আর তারপরে কিন্তু আমাদের গভর্নমেন্ট আরেকটা অ্যাকাউন্টের অপশন দেয়, যেখানে টিয়ার 2 অ্যাকাউন্টের অপশন দেয়। এই অ্যাকাউন্টটা কোনো রকম ম্যান্ডেটরি না। গভর্নমেন্ট বলে তুমি খুললে খুলতেই পারো, না খুললে তোমার বিষয়। কারণ এই টিয়ার 2 অ্যাকাউন্ট আছে, যেরকম আমরা দেখো, আমাদের যদি ৳১০০ আমরা ইনকাম করি, সে ৳১০০ এমন তো না ৳১০০ পুরোটাই আমরা এই এনপিএস এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো গভর্নমেন্ট আমাদের বলে যে তোমরা কি করো, তোমরা দেখা গেলো এনপিএস এ কিছু টাকা রাখছো, কিছু টাকা ধরো গ্রোথ এ রাখছো, মিউচুয়াল ফান্ডে রাখছো, এমএফ মানে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছো। তো গভর্নমেন্ট বলে তুমি অন্যান্য অ্যাপ কেন ইউজ করবে? তুমি যখন শেয়ার মার্কেটে ইনভেস্টই করবে টাকা, তখন আমাদের কাছে ইনভেস্ট করো। একটা অ্যাকাউন্টের মধ্যে তোমার সবকিছু থাকবে। তো গভর্নমেন্ট বলে একটা টিয়ার 2 অ্যাকাউন্ট খুলে নাও। এই টিয়ার 2 অ্যাকাউন্টের মধ্যে তুমি চাইলে শেয়ার মার্কেটে বা ইকুইটিতেও কিন্তু তুমি তোমার টাকা কিন্তু ইনভেস্ট করতে পারছো, এবং সেই টাকার উপর কোনো রকম রেস্ট্রিকশন নেই যে তুমি তুলতে পারবে না বা কিছু। সেই টাকা তুমি যখন খুশি, তুমি আজকে টাকা জমা দিচ্ছ, কালকে ইচ্ছা হলো তুলে নেবে, কালকে তুলে নাও, তোমার কোনো কেউ আটকাবে না। আর টিয়ার 1 অ্যাকাউন্টে কি আছে? টিয়ার 1 অ্যাকাউন্টে তুমি টাকা রাখো, সেই টাকা তুমি নির্দিষ্ট সময়ের আগে তুলতে পারবে না। এরপরেও কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে, সেগুলো আমরা আস্তে, আস্তে জানবো। আচ্ছা,
তো কত কি মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট আছে, এই যে টিয়ার 2 অ্যাকাউন্টে বছরে মানে মাসে তোমাকে 250 টাকা কিন্তু জমা দিতেই হবে, 250 টাকা কিন্তু তোমাকে মিনিমাম জমা দিতেই হবে। আর যে টিয়ার 1 অ্যাকাউন্ট আছে এখানে তোমার 1000 টাকা কিন্তু জমা দিতেই হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট মোটামুটি। এবার বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। এই যে এনপিএস অ্যাকাউন্ট, এনপিএস অ্যাকাউন্ট তুমি চাইলে ব্যাংকে গিয়েও ওপেন করতে পারো, বা তুমি চাইলে কিন্তু পোস্ট অফিস বা এনপিএস এর যে ওয়েবসাইট আছে ওখানে গিয়েও কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো। এবার সাপোজ আমরা ধরে নিই এই যে টিয়ার 2 অ্যাকাউন্ট আর টিয়ার 1 অ্যাকাউন্ট এর মধ্যে আমরা টাকা কোথায়, কোথায় যাবে সেটা তো আমাদের করতে হবে, এবার জানতে হবে। এবার দেখা গেল যে আমরা আমাদের টাকা তো ইনভেস্ট করছি, টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করব? আমরা কি আমাদের টাকাটা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করব, নাকি ইকুইটিতে ইনভেস্ট করব, নাকি অন্য অন্য জায়গায় ইনভেস্ট করব, নাকি কর্পোরেটিভ কর্পোরেট বন্ডসে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব? তো তার জন্য ইনভেস্টমেন্ট চয়েস ২ রকমের হয়। একটা কি? একটা হয় হচ্ছে অটো, ঠিক আছে? AUT সরি আ AUTO অটো। একটা হচ্ছে অটো চয়েস। অটো চয়েস মানে কি? তোমার অটোমেটিক চয়েস হবে তুমি কোথায় কি টাকা ইনভেস্ট করতে চাও, অটোমেটিক তোমার টাকাটা সেরকমভাবে ইনভেস্ট হয়ে যাবে। এবারে এই অটো চয়েস এর মধ্যে আমাদের ৩ রকমের অপশন দেওয়া হয়। কি, কি অপশন দেওয়া হয়? এই দেখো দেখতে পাচ্ছ অটো চয়েস এর মধ্যে আমরা ৩ রকমের অপশন দেয়। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ লাইফ সার্কেল মানে হচ্ছে 75% আপ টু 75% এর মধ্যে আমাদের টাকাটা কিন্তু ইকুইটিতে ইনভেস্ট হবে। ইকুইটি মানে কি? মানে শেয়ার মার্কেট বলতে গেলে ডাইরেক্ট শেয়ার মার্কেটে আমাদের টাকা কিন্তু 75% ইনভেস্ট হবে। এবার যদি বলো না আমি অত রিস্ক নিতে পারবো না, আমি অত রিস্ক নিতে চাই না, তাহলে কি হবে? তাহলে তুমি চুজ করতে পারো মডারেট লাইফ সার্কেল। মডারেট লাইফ সার্কেলে কি হবে? 50% মানে তোমার 50% হচ্ছে তোমার ইকুইটিতে ইনভেস্ট হবে। এবার তুমি যদি বলো না আমি জীবনে কোনো রিস্কই নিতে চাই না, আমি আমার টাকা হচ্ছে কোনো রিস্ক নিতে চাই না। তো রিস্ক সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 25% টাকা তোমার কি হবে? ইকুইটিতে ইনভেস্ট হবে। বাকি 75% বাকি অন্যান্য ফান্ডে সব জায়গায় কিন্তু ক্যালকুলেট হয়ে অন্যান্য জায়গায় যে ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করে দেবে। এবার দেখো যেরকম আমি ১ম বললাম যে একটা হয়ে গেল অটো চয়েস, আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাক্টিভ চয়েস। এবার অ্যাক্টিভ চয়েস এর মধ্যে কি? তুমি তোমার যে ইনভেস্টমেন্ট আছে, তুমি মান্থলি যে টাকা ইনভেস্ট করছো সেই টাকা তোমার হাতে রয়েছে। তুমি চাইলে তুমি ইকুইটিতে করো, তুমি চাইলে বন্ডে রাখো, তোমার বিষয়। সেটা তোমার মর্জি, মন মতো তোমার মর্জি কিন্তু তুমি ইনভেস্ট করতে পারছো। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তুমি যদি চাও যে 75% আপ টু ম্যাক্স এখানে লিমিট থাকে যে 75% এর উপরে তুমি তোমার ইকুইটির টাকা কিন্তু আ তোমার তোমার যে লাম্প সাম তুমি যে টাকাটা ইনভেস্ট করছো, মান্থলি যে টাকা ইনভেস্ট করছো সেই টাকার 75% কিন্তু তুমি ম্যাক্স টু ম্যাক্স ইকুইটিতে ইনভেস্ট করতে পারছো। দেখো অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা তো কোনো ইনভেস্টমেন্ট না, এটা তোমার হচ্ছে তোমার বৃদ্ধ সময়ে তোমার কাজে লাগার জন্য কিন্তু টাকাটা ইনভেস্ট হচ্ছে। তো আ গভর্নমেন্টও চায় না যে তোমার টাকা এখান থেকে ওখানে হয়ে যাক। দেখো মার্কেটে কি হয়? মার্কেটে টাকা লাগালে রিস্ক থাকে। সেক্ষেত্রে গভর্নমেন্টও চায় না তোমার সব টাকা মার্কেটে লাগুক। তাই জন্য কিন্তু অ্যাক্টিভ চয়েসেও কিন্তু তোমার লিমিট রয়েছে যে এই 75% এর উপরে তুমি ইকুইটিতে টাকা রাখতে পারবে না। তারপরে যে টাকাটা আছে তুমি চাইলে গভর্নমেন্ট সিকিউরিটিতে রাখো, কর্পোরেট বন্ডস এ রাখো, সেটা তোমার ইচ্ছা। অন্যান্য যে ইনভেস্টমেন্ট আছে সেখানেও তুমি 5% ম্যাক্স টু ম্যাক্স রাখতে পারছো। এবার ধরো এখানে একটা জিনিস আসলো যে দেখো এখনো আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে এই যে আমরা ইনভেস্টমেন্ট গুলো করছি সেগুলো আমাদের যে টাকাটা তারা কি মানে গভর্নমেন্ট কি আমাদের টাকা ইনভেস্ট করছে? দেখো হ্যাঁ, বলতে গেলে তো এই যে এনপিএস কিন্তু গভর্নমেন্ট এগুলো কিন্তু ম্যানেজ করে। বাট এর যে অথরিটি আছে দেখো এখানে দেখো আ রেগুলেটেড বাই দি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই অথরিটি কিন্তু এই আমাদের যে এনপিএস এর টাকাটা আসছে সেই টাকাটা কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করছে, রেগুলেট করছে। এবার এমন না যে এই যে রেগুলেটরি আছে এরাই কিন্তু টাকা ম্যানেজ করে, এরা না। ভারতে এই মুহূর্তে ১১ টা ফান্ড ম্যানেজার আছে এবং সেই ১১ টা ফান্ড ম্যানেজারের মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যেকোনো একটা ফান্ড ম্যানেজারকে চুজ করে কিন্তু তোমার টাকাটা কিন্তু ম্যানেজ করাতে পারো। তুমি যদি অটো চয়েস করো, অটো চয়েসে কিন্তু তুমি সেরকম কোনো অপশন পাচ্ছ না যে তুমি তোমার ফান্ড ম্যানেজার কাকে দিয়ে চালাবে। দেখো আমি দেখাচ্ছি। দেখো এখানে কিছু লিস্ট আমরা রেখেছি। লিস্ট অফ ফান্ড ম্যানেজার্স কারা, কারা আছে। দেখো এসবিআই ফান্ড ম্যানেজার আছে, এলআইসি পেনশন ফান্ড ম্যানেজার আছে, ইউটিআই আছে, তোমার এইচডিএফসি আছে। ধরো তুমি চাও তোমার অ্যাক্টিভ চয়েসে তুমি চাও ইকুইটির যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো তুমি চাও যে এইচডিএফসি তোমার টাকাটা ম্যানেজ করুক। এইচডিএফসি ঠিক আছে? এই এইচডিএফসি তোমার টাকাটা ম্যানেজ তাহলে এটা চুজ করতে পারো। এবার ধরো তুমি চাও যে কোঅপারেটিভ বন্ডে তুমি 10% টাকা রেখেছো, 10% সাপোজ টাকা রেখেছো। এই 10% টাকাটা তোমার এসবিআই ম্যানেজ করুক। ঠিক আছে? তাহলে সেই অপশনে তুমি পাচ্ছ তোমার যে কোঅপারেটিভ বন্ডস এর যে টাকাটা আছে সেটা এসবিআই ম্যানেজ করবে। সেটা তোমার ইচ্ছা। তুমি তোমার মতো করে সেট করে তোমার এনপিএস টা কিন্তু চালাতে পারো। এবার কিছু কথা বলা যাক যে টিয়ার অন অ্যাকাউন্ট যেটা আমরা বললাম যে টিয়ার অন অ্যাকাউন্টে তুমি তোমার টাকাটা কিন্তু তুলতে পারবে না।
তোমার 60 বছর হওয়া পর্যন্ত, ম্যাক্স টু ম্যাক্স তুমি 75 বছর পর্যন্ত চালাতে পারবে, 75 এজ পর্যন্ত তুমি চালাতে পারবে। এবার 60 বছর গিয়ে তুমি টাকাটা চাইলে তুলতে পারবে। কত তুলতে পারবে সেটুকু আমরা জেনে নিই। তুমি সাপোজ তুমি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করছো, 5,000 টাকা করে তুমি মাসে ইনভেস্ট করছো। এই 5,000 টাকা তোমার জমতে, জমতে তোমার যখন 60 বছর বয়স হলো, তখন তোমার কাছে ধরো 5 সিআর মানে 5 কোটি টাকা হয়ে গেল। এই 5 কোটি টাকার মধ্যে তুমি হচ্ছে তুলতে পারবে কতটা? 60%। গভর্নমেন্ট বলবে না, তোমার যে 5 কোটি টাকা আছে সেই 5 কোটি টাকার 60% টাকাই তুমি তুলতে পারবে, এর থেকে বেশি তুমি তুলতে পারবে না। চলো একটুখানি আমরা ক্যালকুলেট করে দেখে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছ আমাদের সামনে আমরা একটা ক্যালকুলেটর অন করে রেখেছি, পেনশন ক্যালকুলেটর এনপিএস এর। এরকম ক্যালকুলেটর তুমি অজস্র পেয়ে যাবে, সেখান থেকেও তুমি টেস্ট করতে পারো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার ক্যাটাগরি যেটা আছে আমরা চুজ করেছি নন গভর্নমেন্ট। এবার গভর্নমেন্টের জন্যও কিন্তু এনপিএস থাকে স্পেশাল, এবং নন গভর্নমেন্ট মানে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষরাও কিন্তু এনপিএস খুলতে পারি। গভর্নমেন্ট আর আমাদের মধ্যে কি পার্থক্য, বা যারা বেসরকারি চাকরি করে তাদের মধ্যে কি পার্থক্য, সেগুলোও জানবো। আচ্ছা, দেখতে পাচ্ছ আমি এখানে অটো চয়েস চুজ করেছি, যেরকম তোমাদের বলছিলাম যে ইকুইটিতে 75% এর বেশি চুজ করতে পারবো না, তো এখানে হচ্ছে 75%। এবার আমি যদি চাই 75 না, আমি 70 করব, 70% ইকুইটিতে যাবে, গভর্নমেন্ট বন্ডসে যাবে ধরো আমার 20%, ঠিক আছে, আর কোঅপারেটিভ বন্ডসে যাবে আমার 10%, বাকি এখানে যেখানে যেখানে খুশি সেখানে যাক। আমার ডেট অফ বার্থ দিয়ে বাকি সবকিছু দিয়ে এবার আমি কত বছরে আমার টাকাটা কত বছর পর্যন্ত আমি টাকাটা জমা করতে চাই, 60 বছর পর্যন্ত চুজ করা রয়েছে মিনিমাম। আর তারপরে আমার যে টাকাটা আছে, টাকাটা আমি কত বছরে গিয়ে তুলতে চাই, ঠিক আছে? আর টাকাটা দেখতে পাচ্ছ 60 বছর দেওয়া আছে। আর প্রত্যেক বছরে কত পার্সেন্ট করে আমরা ইনক্রিজ করতে চাই সবকিছু, অ্যান্ড রেশিও কি আছে সবকিছু। এবার যদি আমরা ক্যালকুলেট ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের ইওর প্রজেক্টেড কর্পাস অ্যাট দিস টাইম অফ এক্সিট দেখাচ্ছে 5.30 সিআর, মানে 3,30,00,000 টাকা আমরা কিন্তু মোটামুটি পাবো। আর প্রত্যেক মাসে যখন আমাদের 60 বছর হয়ে যাবে, 60 বছর পরে কিন্তু প্রত্যেক মাসে আমরা 1,19,000 টাকা করে প্রত্যেক মাসে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর লামসাম যেটা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু 3,18,00,000 টাকা কিন্তু আমরা পেয়ে যাব। মানে যেরকম তোমাদের বললাম যে আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের আমরা কিন্তু 60% টাকাই তুলতে পারবো, বাকি 40% যে টাকাটা আছে সেটা কিন্তু আমরা তুলতে পারবো না। সেই টাকার যে টাকাটা থাকবে আমাদের, সেই টাকা থেকে আমাদের প্রত্যেক মাসে কিছু, কিছু টাকা কিন্তু আমাদের মান্থলি আসতে থাকবে। এবার যদি আমি অ্যাক্টিভ চয়েস চুজ না করে আমি যদি একদম, একদম লো ইনভেস্টমেন্ট চুজ করতাম, যে আমরা জীবনে কোনো রিস্ক নিতে চাই না, ঠিক আছে? রিস্ক নিতেই চাই না। তাহলে কি? তাহলে আমরা LC25 যেটা আমরা একদম লো আরকি রিস্কে যদি চুজ করি, তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত টাকা জমবে সেটা দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু এই স্কিমে রিস্ক নেই, তাই জন্য আমাদের কিন্তু 2.55 সিআর মানে হচ্ছে প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি আমাদের টাকা জমবে, এবং আমরা 60 বছর হওয়ার পরে আমাদের প্রত্যেক মাসে 57,000 টাকা করে মান্থলি ঢুকবে, এবং ওয়ান টাইম আমরা কিন্তু হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবো। এই টাকাটা কিন্তু তুলতে পারবো। আচ্ছা, এগুলো তো মোটামুটি ইনকাম হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে কথা বলা যাক এই যে আমরা সাপোজ আমরা এইচডিএফসি চুজ করলাম আমাদের অন্যান্য ফান্ডের জন্য। এটা তো হয়ে গেল। এবার যে টাকাটা আমরা তুললাম, যে সাপোজ আমরা 60% টাকা তুলে নিলাম। এবার এই 60% এর পরেও কিন্তু 40% যে টাকাটা রয়েছে, এই 40% টাকার থেকে প্রত্যেক মাসে যে আমাদের 1,00,000 বা 50,000 দিচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম, সেই টাকার মধ্যে কি আমাদের কোনো ইন্টারেস্ট দেবে না? হ্যাঁ, ইন্টারেস্ট দেবে। 6% থেকে 7% ইন্টারেস্ট দেবে এই টাকার উপর। যো তো যে টাকাটা থাকবে সেই টাকাটার উপরেও কিন্তু আমরা ইন্টারেস্ট পাবো। সরকার এরকম বলবে না যে টাকা আমরা 40% রেখে দিচ্ছি, সেই টাকার থেকে তোমাদের প্রত্যেক মাসে দিচ্ছি, এমনটা নয়। তোমাদের যে টাকাটা আছে সেই টাকারও তোমরা ইন্টারেস্ট পাবে। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি টাকা পেতে থাকবে। এবার তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করবে যে আমি যতদিন বেঁচে থাকবো, যদি আমার 60 বছর পরে, আমি 65 বছর পরে মারা যাই, তাহলে আমার টাকাটা কি হবে? আমি তো 5 বছর পেলাম কিছু টাকা, 5,00,000 6,00,000 পেলাম। বাকি যে টাকাটা আছে সেই টাকাটার কি হবে? সেই টাকাটা এখানে এনপিএস আমাদের কি বলে, গভর্নমেন্ট আমাদের বলে যে তুমি কি করতে পারো, তুমি ৩ জন আ নমিনিকে এড করে রাখতে পারো। এবার এই ৩ জন নমিনিকে এড করে রাখবে। সাপোজ ১ নাম্বার নমিনিকে তুমি 50% দিলে, ঠিক আছে? আ ২ নাম্বার নমিনিকে তুমি 25% দিলে, ঠিক আছে? ৩ নাম্বার নমিনিকে তুমি 25% দিলে। তাহলে কি হলো? এখানে 100% হয়ে গেল। তো তুমি মারা যাওয়ার পরে বা তোমার কিছু হয়ে গেলে, ভগবান সেটা না করুক। এবার তোমার কিছু হয়ে গেলে আপনি কিন্তু আপনার যে পরিবার কে আছে তাদের কিন্তু নমিনি হিসেবে এড করে রাখতে পারবেন। তারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। তো খুবই ভালো একটা ফান্ড বলতে পারি। দেখুন, গভর্নমেন্টের ৩ টে ফান্ড আছে, যেগুলোর মধ্যে একটা না একটা ফান্ড তো আপনার করাই উচিত। মানে এই স্কিমের মধ্যে ইনভেস্ট তো করাই উচিত। একটা কি? একটা আমরা এর আগে ভিডিও বানিয়েছিলাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদি আপনার পরিবারে মেয়ে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে।
দ্বিতীয় নাম্বার কি পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, 3 নাম্বার কি এই যে এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম। এবার আমরা এরপরও আলাদা আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো 3টে স্কিমের মধ্যে কোনটা বেস্ট, কোনটা করা উচিত, কাদের জন্য। দেখুন, যদি আপনার পরিবারে ছেলে থাকে ছেলের জন্য ন্যাশনাল পেনশন স্কিম করে রাখুন, মেয়ে থাকলে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা করে রাখুন। আচ্ছা, এবার কথা বলা যাক এই যে টিয়ার টু অ্যাকাউন্ট, টিয়ার টু অ্যাকাউন্টে যে টাকাটা রাখবো সেই টাকাটা আমরা যখন খুশি, আমি আজকে টাকা রাখলাম কালকে আমার ইচ্ছে হলো তুলে ফেলবো, আমার যখন খুশি তখন তুলে ফেলতে পারি। টিয়ার টু অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম ইয়ে নেই। এবার ধরো এমন হলো, এর আগে কি ছিল, এর আগে এনপিএসে যখন আমরা টাকা রাখতাম, এনপিএসে সাপোজ কেউ টাকা রাখলো আজ থেকে প্রায় ৫-৬ বছর ১০ বছর আগে, তো গভর্নমেন্ট তখন কি বলতো, গভর্নমেন্ট বলতো তুমি ১০ বছরের আগে তোমার টাকা তুলতেই পারবে না, তোমার সঙ্গে যাই হয়ে যাবে। তুমি সাপোজ ২০০২ সালে তুমি টাকা রেখেছিলে, সাপোজ তুমি ২০০২ সালে কিছু টাকা রেখেছিলে। এবার তোমার ২০১০ সালে এসে তোমার কোনো টাকা দরকার হয়েছিল। তো তখন সরকার কি বলতো, তুমি ১০ বছরের আগে তোমার টাকা তুলতে পারবে না। তুমি পরিবারে এসে যতই বড় সমস্যা হোক, যাই হয়ে যাক। কিন্তু এখন রুল চেঞ্জ হয়েছে। এখন কি বলছে? এখন বলছে তোমার যে এই যে টিয়ার ওয়ান অ্যাকাউন্ট আছে, টিয়ার ওয়ান অ্যাকাউন্টে এমনটা নেই তোমার ৬০ বছর হতেই হবে। তোমার পরিবারে যদি কোনো সিরিয়াস ক্রিটিক্যাল সমস্যা দেখা দেয়, তুমি তোমার টাকাটা কিন্তু তুলতে পারবে। দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ পার্টিসিয়াল উইথড্রয়াল আপ টু 25% আফটার ৩ বছর পরে কিন্তু তোমার যদি কোনো সিরিয়াস প্রবলেম হয় এবং তোমার টাকাটা খুব দরকার, তো দরকারই হয়, তাহলে তুমি রিকোয়েস্ট করে তোমার টোটাল ফান্ডে 25% ৩ বছর পরে কিন্তু তুলতে পারবে। আর তারপরে আস্তে আস্তে 25% করে কিন্তু টোটাল কিন্তু তোমার লাইফ টাইমে ৩ বার তুলতে পারবে। মানে 25%, তারপরে আবার 25%, আবার 25% করে ৩ বার কিন্তু তোমার লাইফ টাইমে তুলতে পারবে। আর বাকিটা যে টাকাটা থাকবে সেই টাকাটা ৬০ বছর পরে পাবে। ৬০ বছর মানে ৬০ বছর হয়ে গেলে সেখান থেকে 60% পাবে, আর 40% যেটা আছে সেটা তোমার হচ্ছে অ্যানুইটিতে চলে যাবে। ঠিক আছে? এবার যদি বলি এই যে ইয়ে আছে, এনপিএস আছে, এনপিএস এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? আচ্ছা, এবার যদি বলি যে এনপিএস এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তাহলে প্রথমত তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সে তুমি এনআরআই হও বা ইন্ডিয়াতে থাকো, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং তোমাকে এজ ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে ১৮ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হলে তুমি এই এনপিএস খুলতে পারো। আর কেওয়াইসি তো করতেই হবে, সে তুমি যেখান থেকেই খোলো না কেন। এবার যদি বলি ট্যাক্স বেনিফিটের কথা, তাহলে কিন্তু তোমার 18C, 18C আন্ডারে, 80C আন্ডারে তোমাকে ১.৫ লাখের কিন্তু ট্যাক্স বেনিফিট দিচ্ছে। মানে তুমি যে টাকাটা এর মধ্যে জমা দিচ্ছ সেই টাকার উপর ৩টে মানে সিসিসি যদি বলি তাহলে, সরি ইই যদি বলি তাহলে তোমাকে ৩ বার ট্যাক্স বেনিফিট তুমি পাচ্ছ। প্রথমত তুমি ১ম বার ট্যাক্স বেনিফিট পাচ্ছ যখন টাকা জমা দিচ্ছ। তারপরে যখন তুমি লামসাম টাকা পাচ্ছ, মানে 60% যে টাকাটা পাচ্ছ সেই টাকার উপরেও কিন্তু তুমি ট্যাক্স বেনিফিট পাচ্ছ। প্লাস তারপরে যে টাকাটা তুমি তোমার আছে সেই টাকার উপরেও কিন্তু লামসাম তুমি পাচ্ছ, ট্যাক্স বেনিফিট পাচ্ছ। এবার যেহেতু এটা তোমার গভর্নমেন্টের একটি স্কিম, তো গভর্নমেন্ট কি বলছে, এখানে তুমি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবে, যেরকম অ্যাডিশনাল ৫০,০০০ টাকার তুমি এক্সট্রা ট্যাক্স বেনিফিট পাবে এর মধ্যে। এবং যারা গভর্নমেন্ট আন্ডারে নয়, যারা হচ্ছে তোমার প্রাইভেটে চাকরি করছে, তারা কিন্তু ১০,০০০। আর এরপরেও এমনটা নয় যে এর মধ্যে শুধুমাত্র গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের জন্যই ফেসিলিটি রয়েছে। এর মধ্যে যারা আরকি এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন যেটা আছে সেটা কিন্তু যে প্রাইভেট সেক্টর তোমার যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করতে পারে তাদের স্যালারির 10%। মানে অনেক কোম্পানি কিন্তু করে কন্ট্রিবিউট। কিছু, কিছু কোম্পানি করে, কিছু, কিছু কোম্পানি করে না কন্ট্রিবিউট। তো সেই যে ১০% কন্ট্রিবিউট হবে স্যালারির থেকে, সেই কন্ট্রিবিউশনেরও কিন্তু তুমি ট্যাক্স বেনিফিট পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই এনপিএসে অ্যাকাউন্ট খোলার জন্য ৩ রকমের ক্যাটেগরি থাকে। সেটা তো তোমাদের বলাই হয়নি। আচ্ছা, তো একটুখানি বলে নিই। তো এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমে ৩ ধরনের অ্যাকাউন্ট হয়। মানে ৩ ধরনের মানুষ এর মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারে। তাদের ৩ ধরনের ৩ রকমের ফ্যাসিলিটি। একটা তো এন দিয়ে বোঝায় নরমাল মানুষ, যেরকম সবার জন্য বললাম যে নিজের টাকা তুমি ইনভেস্ট করো। নিজের টাকা ইনভেস্ট করলে যা হবে সেইগুলোর উপরে ইন্টারেস্ট জমা হবে এবং এই টাকা পাবে। দ্বিতীয় ক্যাটেগরি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে? এখন এই গভর্নমেন্ট এমপ্লয়িদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। দাঁড়াও জাস্ট এ মিনিট, একটুখানি সময় দাও। এবং ৩ নাম্বার ক্যাটেগরি কারা? যারা কিন্তু তোমার প্রাইভেট সেক্টরে চাকরি করে। ঠিক আছে? এবার প্রাইভেট সেক্টরের কথা প্রথম নিয়ে আসি। যেরকম নরমালদের জন্য তো জানি যে কি বিষয় আছে না আছে, নরমালদের জন্য সবকিছু তোমাদের বললাম। প্রাইভেট সেক্টরে কি বলা হয়, যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তারা চাইলে কিন্তু তার এমপ্লয়িদের 10% কিন্তু কন্ট্রিবিউট করতে পারে এই এনপিএস এর মধ্যে। এবার কিছু, কিছু বড়, বড় কোম্পানি করে, কিছু, কিছু কোম্পানি করে না। এবার শেষ তাদের বিষয়।
কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, সে ব্যাংকে চাকরি করুক বা অন্যান্য সেক্টরে চাকরি করুক, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের কি বলা হয়, তাদের যে স্যালারি আছে সেই বেস স্যালারির 10% কিন্তু টাকা তাদের এনপিএস এ ইনভেস্ট করতেই হবে। এমনিও দেশে মানে এইসব নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তাই জন্য গভর্নমেন্ট কি বলছে যে এনপিএস এ তোমাদের কিন্তু 10% টাকা কিন্তু তোমাদের ইনভেস্ট করতেই হবে, 10% টাকা, ঠিক আছে? তাহলে কি হলো, সাপোজ কারো গভর্নমেন্ট এমপ্লয়ির বেস স্যালারি, সাপোজ আমি ধরলাম 50,000 টাকা, ঠিক আছে? যদি 50,000 টাকা বেস স্যালারি হয়, তাহলে এনপিএস এ টাকা যাবে 5,000 টাকা। 5,000 মানে হচ্ছে তাকে, তার কাছে টাকা থাকবে 45,000 টাকা তার থাকবে, ঠিক আছে? তো 35,000 টাকা থাকবে। এবার যেটা গভর্নমেন্ট বলছে যে এই যে যে তোমার স্যালারি আছে সেই স্যালারির 14%, মানে 14% টাকা হচ্ছে তোমাকে কিন্তু গভর্নমেন্ট এক্সট্রা দেবে তোমার এই এনপিএস এ ইনভেস্ট করার জন্য। মানে যারা গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্য তো একদম বেস্ট ন্যাশনাল পেনশন স্কিম হচ্ছে বেস্ট। কারণ 14% টাকা তার স্যালারি, 14% টাকা তো গভর্নমেন্ট দিচ্ছেই দিচ্ছে, প্লাস 10% মানে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা তো তুমি দিচ্ছ। সবকিছু মিলিয়ে প্রায় 12-14 হাজার টাকা গভর্নমেন্ট দিচ্ছে এবং সেই টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে। তো মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একদম একদম সেই স্কিম হতে চলেছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার যদি বলি এই এনপিএস এ কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো, তো অ্যাকাউন্ট খোলার 3 রকমের পদ্ধতি থাকে। একটা হচ্ছে অনলাইন, মানে এনপিএস যে পোর্টাল আছে অনলাইনে আবেদন করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। 2 নম্বর হচ্ছে অফলাইন। অফলাইন কিছু মেথড আছে, যেরকম ব্যাংক হয়ে গেল, পোস্ট অফিস হয়ে গেল, সরকারি যে ব্যাংকগুলো আছে সেসব ব্যাংকে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। আমি যেরকম আমার নামে একটা খুলিয়েছি, অবশ্যই তোমাদের দেখাবো যে এনপিএস এ তোমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারো। ভাবলাম আমার নামে যখন খুলিয়েছি তোমাদেরও এই বিষয়টা জানানো উচিত, সেজন্য জানালাম। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর কিছুই না। তুমি যেকোনো এই দুটোর মধ্যে অনলাইন বা অফলাইন করবে, করে কেওয়াইসি জমা দেবে। তারপর থেকে তুমি তোমার টাকা কিন্তু জমা রাখতে পারবে এবং এই যে স্কিমটা আছে, স্কিমের কিন্তু ফ্যাসিলিটি নিতে পারবে।